আজকে বিষয় অযৌন জননের বিভিন্ন পদ্ধতি। দ্বিতীয় অধ্যায়ের অন্তর্গত বিষয় আসেক্সুয়াল রিপ্রোডাকশন। এটি অনেক পদ্ধতির দ্বারাই ঘটতে পারে। তার প্রথমটি হচ্ছে বিভাজন পদ্ধতি। বিভাজনের মাধ্যমে যে অযৌন জনন ঘটে থাকে সেটাকে আমরা সিলেবাস অনুযায়ী দুটো ভাগে ভাগ করতে পারি। এক হলো অ্যামিবার বিভাজন, দুই হচ্ছে প্লাজমোডিয়ামের বহু বিভাজন। অ্যামিবার যে বিভাজন আমরা এখানে দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলে থাকি দ্বি বিভাজন, অর্থাৎ এখানে সমান দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, কোষ দুটো সমান দুটো ভাগ হয়ে যাচ্ছে। প্রথমত ভিতরে যে ডিপ রেড কালারের নিউক্লিয়াস রয়েছে সেটি ডাম্বেলের মতন ভাগ হয়ে যায়। সেই ডাম্বেলের মতন ভাগ হয়ে পরবর্তীকালে আরও দুটো ভাগে সরু হয়ে ভাগ হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা নিউক্লিয়াসের সাথেই কিছু পরিমাণে সাইটোপ্লাজম উপস্থিত। একদম শেষ পর্যায়ে এসে দুটো ডটার অ্যামিবা অর্থাৎ অপত্য অ্যামিবা তৈরি হয়ে গেল। যেহেতু একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য সৃষ্টি হয়ে গেল, সেই কারণে একে বলা হচ্ছে দুটো পার্টে ভাগ হয়ে গেল, সেই কারণে একে বলা হচ্ছে দ্বিবিভাজন পদ্ধতি। কিন্তু প্লাজমোডিয়ামের ক্ষেত্রে প্লাজমোডিয়াম হলো একটি অণুজীব যা আমাদের দেহে ম্যালেরিয়া রোগ সৃষ্টিতে ভূমিকা পালন করে। তো প্লাজমোডিয়ামের ক্ষেত্রে বহু বিভাজন পদ্ধতি আমরা দেখে থাকি। এখানে কতগুলো দশার মধ্যে বহু বিভাজন পদ্ধতি চলতে থাকে। প্রথমত আরবিসি অর্থাৎ রেড ব্লাড কর্পাসল অর্থাৎ লোহিত রক্তকণিকা, একে আক্রমণ করে প্লাজমোডিয়ামের বিভিন্ন দশা। তো প্রথমে আমরা দেখছি ক্রিপ্টোমেরোজয়েড দশা, তারপরে আসবে ট্রোফোজয়েড দশা, 3 নম্বর হলো সাইজন দশা, যে সাইজন দশা হচ্ছে এটা, আর শেষে থাকবে মেরোজয়েড দশা। দশাগুলো সম্পর্কে বিস্তারিত আমাদের খুব একটা প্রয়োজন নেই জানার। তো সাইজন দশা থেকে আমরা দেখব, সাইজন দশা হচ্ছে গোলাকার একটা দশা, সেখানে নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে। তো এখানে নিউক্লিয়াস অনেকগুলো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই 2 নম্বর যে ছবিটায় সেখানে দেখতে পাচ্ছি এখানে বহু বিভাজন, অর্থাৎ একটা নিউক্লিয়াস থেকে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হয়ে যাচ্ছে এবং শেষে সেই নিউক্লিয়াসগুলো কিছু সাইটোপ্লাজম সমেত আরও একটা একটা করে কোষ গঠন করে ফেলবে। তো সেই দশাটাকে আবার বলা হবে মেরোজয়েড দশা। এটা প্লাজমোডিয়ামের বহু বিভাজন, অর্থাৎ একটা কোষ থেকে অনেক কোষের সৃষ্টি, সেই কারণে বহু বিভাজন। কোরোকোদগম এটাকে ইংরেজিতে বলা হচ্ছে বাডিং। এটা দুটোর ক্ষেত্রে দেখা যায়। এক হলো ইস্ট, ছত্রাক, হাইড্রা, সেনিডারিয়া গোষ্ঠীভুক্ত। তো ইস্টের কোষে আমরা দেখতে পাচ্ছি এখানে কোষ রয়েছে আর ভিতরে চকলেট কালারের নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াস আস্তে আস্তে বর্ধিত হতে শুরু করে, পার্ট হতে শুরু করে। তো এখানে একটা মুকুলের মতন সৃষ্টি হয়। সেই মুকুলটা যেমন গাছে মুকুল দেখা যায় ছোট্ট থেকে বড় হয়, সেরকমই এখানেও সেই মুকুলের মধ্যে নিউক্লিয়াসের কিছুটা অংশ, সাইটোপ্লাজমের কিছুটা অংশ চলে যায়। এরকম একাধিক কোষ মুকুল সৃষ্টি হতে শুরু করে, দিয়ে চেইন তৈরি করে ফেলে। এটাকে বলা হচ্ছে ইস্টের কোরোকোদগম পদ্ধতি। প্রত্যেকটা বিচ্ছিন্ন হয়ে আরও একটা ইস্টের চেইন তৈরি করতে পারবে। দ্বিতীয় ছবি হাইড্রা। হাইড্রার দেহ দেখতে এরকম হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এই নিচে ডান দিকের এই অংশে ছোট্ট মতন একটা এক্সট্রা অংশ, উপবৃদ্ধি তৈরি হলো। সেই উপবৃদ্ধিটা আস্তে আস্তে বাড়তে শুরু করে মাতৃকোষ থেকেই সমস্ত নিয়ে। তো সেই উপবৃদ্ধিটা ক্রমাগত বাড়তে বাড়তে একদম মায়ের দেহের মতন আকার নিয়ে নেয়। তখন এটা মায়ের দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে নিজেই আর একটা দেহ গঠন করতে পারে। এটা হলো হাইড্রার বাডিং বা হাইড্রার কোরোকোদগম। তাহলে কোরোকোদগমের আমরা দুটো অংশ দেখলাম, একটা ইস্ট আর একটা হলো হাইড্রা। হাইড্রা এখানে প্রাণী, ইস্ট ছত্রাকের মধ্যে পড়ছে। তারপরে খণ্ডীভবন। খণ্ডীভবন মানে হলো কোনো অংশ
স্পাইরোগাইরার দেহে দেখা যায় খণ্ডী ভবন। তো স্পাইরোগাইরার এটা একটা সূত্রাকার শ্যাওলা, স্পাইরোগাইরা একটা শ্যাওলা, এবং স্পাইরোগাইরার দেহ সুতোর মতন দেখতে হয়, মাঝখানে থাকছে স্পাইরাল অর্থাৎ এরকম সাপের মতো এঁকে বেঁকে যে অংশটি রয়েছে সেটি হলো ক্লোরোপ্লাস্ট। স্পাইরোগাইরার দেহ যদি জলের ধাক্কায় বা কোনো প্রাণী যদি ধাক্কা দেয় তাহলে এরকম ভাগ হয়ে যেতে পারে। পাশের ছবিটাতে সেটাই দেখানো হয়েছে, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। ফ্র্যাগমেন্টেশন কথার অর্থ হচ্ছে খণ্ডী ভবন, খণ্ডে খণ্ডে বিভিন্ন অংশে ভাগ হয়ে যাওয়া। যতগুলোই ভাগ হোক না কেন সেখান থেকে স্পাইরোগাইরা আবার নিজের কোষ বিভাজন করে করে একটা সূত্রাকার শ্যাওলা তৈরি করে ফেলতে পারবে, সূত্রাকার নিজের দেহ তৈরি করে ফেলতে পারবে। অযৌন জননে একটি মাত্রই জীবের প্রয়োজন হয় অপত্য সৃষ্টির জন্য। আর কি করে তারা এই রকম এক কোষ থেকে আরেক কোষ তৈরি করে ফেলছে, তার কারণ হলো মাইটোসিস, দেহ কোষ বিভাজন, যা আগেই পড়া হয়ে গেছে। পুনরুৎপাদন, পুনরুৎপাদন হচ্ছে রিজেনারেশন, নতুন করে তৈরি হওয়া। এখানে একটা প্ল্যানেরিয়া বা চ্যাপ্টা কৃমির দেহ দেখানো হয়েছে। জনিতা অর্থাৎ এই হলো গিয়ে বাবা বা এই হলো মা। জনিতার দেহ যদি এরকম ভাগ হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, খণ্ডিত মানে অংশ, খণ্ড খণ্ড অংশ, কর্তিত মানে হচ্ছে কাটা অংশ, কোনো কারণে যদি কেটে যায়, তাহলে এর দেহ থেকে প্রত্যেকটা অংশ থেকে, অর্থাৎ এটা মাথার দিকে ভাগ হয়েছিল, সেই মাথার টুকুনি রেখে বাকিটা আবার তৈরি হয়ে গেছে। এটা মাঝখান থেকে ভাগ হয়েছিল, মাঝখান থেকে আবার বাকিটা এটা তৈরি হয়ে গেছে 2 নম্বর ছবিতে। 3 নম্বর ছবিতে লেজের অংশটুকুনি, সেখান থেকে আবার দেখতে পাচ্ছি পুরো দেহই তৈরি হয়ে গেছে। তাহলে রিজেনারেশন বা পুনরুৎপাদন পদ্ধতিতে প্ল্যানেরিয়ার অযৌন জনন সম্পন্ন হয়। একটা থেকে এখানে 3টে তৈরি হয়ে গেল, এবং সবটাই হচ্ছে দেহ কোষ বিভাজন বা মাইটোসিস পদ্ধতিতে। আর এই পদ্ধতিতেই টিকটিকির লেজ যদি খসে যায় তাহলে এই পদ্ধতিতেই কিন্তু তৈরি হয়ে যায় আবার, সেটাও একটা পুনরুৎপাদনের উদাহরণ বলা চলে। রেণু উৎপাদন ছত্রাক, রেণু উৎপাদন মসের ক্ষেত্রেও হয়, ছত্রাকের ক্ষেত্রেও হয়, ফার্নের ক্ষেত্রেও হয়ে থাকে। তাহলে রেণু উৎপাদনে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা উদাহরণ রয়েছে। একটা হচ্ছে 1 নম্বরের যেটা দেওয়া রয়েছে সেটা হলো রাইজোপাস। রাইজোপাসের দেহ এরকম সরু সুতোর মতন হাইফি থাকে, মাথায় থাকে একটা থলি বিশেষ যেটাকে আমরা বলে থাকি স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়ামের মধ্যে যে রেণুগুলো তৈরি হয়, যে রেণুগুলো তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে স্পোর বা রেণু। রেণুস্থলীর মধ্যে থেকেই সেটা তৈরি হয়। পরবর্তীকালে যখন উপযুক্ত পরিবেশ পায় তখন রেণুগুলো বাতাসে ছড়িয়ে পড়ে, সেখান থেকে আবার নতুন ছত্রাকের দেহ সৃষ্টি হয়। এটা রাইজোপাসের ক্ষেত্রে হয়ে থাকে। এছাড়া আরও অনেক উদাহরণ রয়েছে। দ্বিতীয় উদাহরণটা কি, পেনিসিলিয়ামের ক্ষেত্রে দেখা যায় এরকম। পেনিসিলিয়ামের দেহটাই হচ্ছে ঝাঁটার মতন অনেকগুলো পার্টে ভাগ থাকে। পেনিসিলিয়ামের দেহে কনিডিয়া তৈরি হয়। কনিডিয়া অর্থাৎ এই যে গোলাকার অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, অসংখ্য গোলাকার অংশ, এগুলোও এক ধরনের রেণু। তো রেণুটার একটা নাম আছে, সেটাই হলো কনিডিয়া। আর রেণুগুলোকে ধরে রেখেছে তাকে বলা হচ্ছে কনিডিও ফোর। শেষের যে অংশটা আমরা দেখব সেটা হলো 3 নম্বর উদাহরণটা ছত্রাকের ক্ষেত্রে, ফ্লাজেলা যুক্ত রেণু। অর্থাৎ এইখান থেকে যে আকাশি রঙের পিছনে আবার 2টো করে লেজের মতন অংশ রয়েছে, এরাই হচ্ছে ফ্লাজেলা। ফ্লাজেলা থাকলে সেই ধরনের রেণু চলতে পারবে। আর চলনশীল রেণু যেগুলো, যারা নিজেরা চলতে পারবে, চলনে সক্ষম, তাদেরকেই বলা হচ্ছে জুস্পোর। স্পোর মানে রেণু। তাহলে ফ্লাজেলা যুক্ত রেণু কাদের হয়ে থাকে, ফাইটোপত্রা গোত্রের ছত্রাকদের হয়ে থাকে। তো এই ফ্লাজেলা দিয়েই তারা চলনশীল হয়ে থাকে এবং পরবর্তীকালে এই রেণু থেকেই উপযুক্ত পরিবেশ পেলে সেখান থেকে নতুন ছত্রাকের দেহ উৎপন্ন হয়ে থাকে। তাহলে রেণু উৎপাদনে ছত্রাকের উদাহরণ দেখলাম। পরে দেখব মসের উদাহরণ।
মসের ক্ষেত্রে উদ্ভিদ দেহটা, এখানে মস একটি উদ্ভিদ, নিম্ন শ্রেণীর উদ্ভিদ। এখানে দুটো দেহ আমরা দেখতে পাচ্ছি, একটা মেল দেহ আর একটা ফিমেল দেহ। তো মেল এবং ফিমেল দেহ থেকে পরবর্তীকালে স্পোরোফাইট, এদের দেহকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। দুটো পার্ট রয়েছে এদের, এক হচ্ছে রেণুধর দেহ আর এক হচ্ছে লিঙ্গধর দেহ, অর্থাৎ এন একটা, টু এন একটা। তাহলে এখানে স্পোরোফাইট যে দেহটা, এটাকে বলছি আমরা হ্যাপ্লয়েড, অর্থাৎ 2n সংখ্যক এখানে ক্রোমোজোম থাকবে। কিন্তু যেখানে কিনা গ্যামেটোফাইট স্পার্ম সেল তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলছি n সংখ্যক, অর্থাৎ হ্যাপ্লয়েড, আর 2nটা হচ্ছে এখানে ডিপ্লয়েড। তাহলে স্পোরোফাইট আমাদের যেটুকুনি প্রয়োজন সেটুকুনি, অর্থাৎ এই ক্যাপসুল, মাথার যে অংশটা সেটাকে আমরা ক্যাপসুল বলছি। সেখান থেকে এই হলুদ হলুদ যেগুলো বেরিয়ে আসছে সেগুলো হলো রেণু। এগুলো যখন বাতাসে ছড়িয়ে পড়বে তখন সেখান থেকে নতুন দেহ এই যে এইভাবে তৈরি হয়ে যাবে, নতুন আরেকটা এরকম দেহ তৈরি হয়ে যাবে। এটাই হলো মসের অযৌন জনন। মৎস্যের যৌন জননও এখানে আছে, সেই পার্টটা হলো এই দিকের পার্টটা। নেক্সট আমরা দেখব ফার্ন। ফার্ন গাছ আমরা আশেপাশে অনেক দেখতে পেয়ে থাকি, একটু স্যাঁতস্যাঁতে ভিজে জায়গায় পাঁচিলের ধারে হয়ে থাকে। ফার্ন গাছ এইরকম দেখতে হয়ে থাকে, নিম পাতার মতন দেখতে। আর উল্টো দিকে যখন কিনা এদের রেণু তৈরি হয় তখন উল্টো দিকে খেয়াল করলে দেখা যাবে যে এই রকম গোল 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 অনেক রেণুস্থলী তৈরি হয়েছে, যেটার নাম হলো গিয়ে সোরাস। ফার্নের যৌনক্রম, যৌনক্রমের ইংরেজি নাম হলো অল্টারনেশন অফ জেনারেশন, ক্রমান্বয়ে যৌনুর পরিবর্তন, অর্থাৎ n থেকে একবার 2n চক্রাকারে যেটা ঘুরছে, আবার 2n থেকে n। এটা আমাদের বিস্তারিত পড়তে হবে, কারণ পরীক্ষায় একবার এসেছিল ফার্নের যৌনক্রমের শব্দচিত্র একে দেখাও। তাহলে এখানে আমরা দেখছি যে এইটা হলো গিয়ে ফার্নের দেহ, 2n বডি অর্থাৎ ডিপ্লয়েড বডি। ম্যাচিওর স্পোরোফাইট এখানে তৈরি হয়ে থাকে। সেখান থেকে মিওসিস পদ্ধতির দ্বারা রেণুস্থলীতে রেণু তৈরি হয়। এই রেণু থেকে পরবর্তীকালে তৈরি হচ্ছে জাইগোট, সেই জাইগোট থেকে নতুন স্পোরোফাইট আবার তৈরি হয়ে যায়। আর চ্যাপ্টা মতন যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এখানে, একে বলা হচ্ছে প্রোথ্যালাস। তাহলে ফার্নেরও একই পদ্ধতি। শুষ্নী শাক, যেটা আমরা শাক হিসেবে খেয়ে থাকি, টকটক স্বাদের হয়, সেটাও এক ধরনের ফার্ন। তো সেই ফার্নের নিম্ন পাতার নিম্নতলে উৎপন্ন হয় রেণুস্থলী বা সোরাস, সেখানে হ্যাপ্লয়েড রেণু তৈরি হয়। এই যে হ্যাপ্লয়েড রেণু তৈরি হলো, এবং এ দিয়েই ফার্নের আবার নতুন উদ্ভিদ তৈরি হওয়া সম্ভব। তাহলে এই হলো আমাদের ফার্নের যৌনক্রম। বইতে যে অংশটি আছে সেখানে ছবি না দিলেও চলবে, এরকম শুধু শব্দচিত্রর মতো লিখে দিতে হবে। যৌনক্রমের যে পার্ট রয়েছে আমি যদি এভাবে ভাগ করি, তাহলে 2n এর পার্ট এটা, n এর পার্ট এটা। n থেকে একবার 2n হচ্ছে, আবার 2n থেকে ঘুরে n হচ্ছে। এই ক্রমাগত যে ঘূর্ণন, সেটিকেই বলা হচ্ছে যৌনক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন।